আসসালামু আলাইকুম। রক্ত সঞ্চালন অধ্যায়ের আজকের টপিক লসিকা। আমরা বরাবরের মতো আজকের লেকচারটা কনসেপ্ট বেস পড়বো। তবে এই লেকচার থেকে সিকিউ প্রশ্ন খুব একটা আসে না, খুব একটা বলতে আসলে আসেই না। এখান থেকে জাস্ট এমসিকিউর জন্য পড়া লাগবে, অ্যাডমিশনের জন্য এবং এইচএসসির জন্য জাস্ট এমসিকিউ। আমরা বইয়ে যতটুকু দেওয়া আছে অল্প কনসেপ্টটা বুঝবো, মানে ঘটনা কি ঘটে সেটা বুঝবো। তারপরে কোন কোন ওয়ার্ডগুলো তোমার মনে রাখা লাগবে, স্পেসিফিক জাস্ট ওয়ার্ড, কি কি ওয়ার্ড থেকে প্রশ্ন আসে, জাস্ট আমরা সেই ওয়ার্ডগুলো এখানে লিখে রাখছি অলরেডি, একটু বুঝিয়ে দেবো জাস্ট। আর কিছু ওয়ার্ড এক্সট্রা অ্যাড করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। লসিকা। এখন লসিকার কথা মানা যদি দেখো, লসিকার আরেকটা নাম আছে লিম্ফ বলা হয়, লসিকা বা লিম্ফ। এই লিম্ফ মানে যদি দেখো তবে স্বচ্ছ তরল হয়, ক্লিয়ার ওয়াটার, স্বচ্ছ তরল। লিম্ফ কথার মানে স্বচ্ছ তরল। ওকে, তাহলে লসিকা হচ্ছে একটা স্বচ্ছ তরল বা কালারলেস ফ্লুইড। আমরা এখানে আসি যে লসিকা আসলে জিনিসটাকে একটু ঘটনা বোঝা যায় করি, তারপর বাকি অংশ। দেখো, ধমনীতে ধমনী দিয়ে রক্ত আসে, তাই না? হার্ট থেকে। হার্ট যখন কি হয়, সংকোচন হয়, তখন রক্ত বের হয়ে আসে ধমনী দিয়ে, কোথায় আসবে? টিস্যুতে যখন পৌঁছাবে তখন তো ধমনী থেকে সরাসরি রক্ত টিস্যুতে আদান প্রদান করে না, আসে কোথায়? কোষিক জালিকায়। কৈশিক জালিকা বা আলকারিওলে ভাগ হয়। তারপর এখানে ভেনিওমা বা শিরা তৈরি হয়। এটা হলো ধমনী। রক্ত আসবে, এটা শিরা হয়। শিরা দিয়ে আবার কি রক্ত কোথায়? হার্টে চলে যাবে, রক্ত ফিরে যাবে। তাহলে দেখো, এই অংশটা, এই যে জাংশনটা, এখান থেকে কি হচ্ছে, এই ধমনীটা কয়েকটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এইগুলোকে বলতেছি কৈশিক জালিকা। কৈশিক জালিকা। কৈশিক জালিকাতে বেশ অনেক কম, ক্ষুদ্র একবারে। তাহলে দেখো, একসাথে মাত্র একটা রক্তকণিকা পাস করতে পারে, এরকম ক্ষুদ্র। তাহলে যখনই ধমনীতে রক্তটা এখানে আসার পথে এই কোষিক জালিকা ভাগ হয়ে যায়, হার্টের সংকোচনের কারণে একটা প্রেসার তো ক্রিয়েট হয়েছে, না? একটা চাপেই তো রক্ত প্রবাহিত হচ্ছে। এখানে তো চাপটা কি তুলনামূলক বেশ বেশি, এখানে চাপ পড়বে। তার ফলে এই রক্তগুলো বারবার কোথাও এদিক দিয়ে প্রবেশ করবে, কোনটা এদিক দিয়ে, কোনটা এদিক দিয়ে, হ্যাঁ, মানে রক্ত এদিক দিয়ে প্রবেশ করবে, এদিক দিয়ে, এদিক দিয়ে। এই কোষিক জালিকা আসার কারণটা কি? সুবিধা হচ্ছে কোষিক জালিকাটা খুব নেরো হয়, একটা মাত্র লেয়ার থাকে, এন্ডোথেলিয়াম একটা মাত্র লেয়ার থাকবে। আর সেই লেয়ারের ভিতর থেকে কি হয়, রক্ত যে সাবস্টেন্স গুলো নিয়ে আসছিল সেইগুলো কি করতে পারে? পাস করতে পারে, যেমন গ্লুকোজ, অক্সিজেন টিস্যু থেকে, আবার রক্তে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন করতে বর্জ্য পদার্থ আদান প্রদান করতে পারে, হ্যাঁ? এই জন্য এক প্রাচীর বিশিষ্ট কোষিক জালিকা আসে। এখন তুমি দেখো, এই চাপে যখন এই কোষিক জালিকা দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকে, আমরা যদি এখানে একটু ফোকাস করি, আমরা এটাকে একটু জুম করে বড় করছিলাম। এই যে এন্ডোথেলিয়ামের কোষগুলো কিন্তু একেবারে একটা সাথে লাগানো থাকে এরকম না, এরকম তো না। একেবারে একটু সূক্ষ্ম ফাঁক থাকে, অল্প, একেবারে ক্ষুদ্র, মানে খুবই অল্প পরিমাণ ফাঁক থাকে না, একটা কোষ থেকে আরেকটা কোষ ন্যূনতম দূরত্ব থাকে। এই কোষগুলো এই ফাঁকা স্থানগুলোর ভিতর দিয়ে আবার ইজিলি কি করতে পারে না, এই রক্তকণিকা বের হয়ে আসতে পারে না। দেখো, রক্তকণিকার বেশটা অনেক বড়, ইজিলি রক্তকণিকা বের হয়ে আসতে পারে না। কিন্তু ছোট ছোট কি পরিমাণ বের হয়ে আসে? ছোট ছোট কি থাকে? প্লাজমায় পানি থাকে না, এই পানি বের হয়ে আসবে। ছোট ছোট প্লাজমা প্রোটিন, যেমন অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, ফাইব্রিনোজেন, তারপর তোমার অ্যান্টিবডি, আমরা যেটা ইমিউনোগ্লোবিন বলতেছি, এইগুলো বের হয়ে আসবে। গ্লুকোজ বের হয়ে আসবে, তাই না? এই ছোট ছোট অংশগুলো বের হয়ে আসে। রক্তকণিকা নরমালি বের হয়ে আসে না, তবে একটা স্পেসিফিক প্রসেস আছে, আমরা যেটাকে বলি ডায়াপেরিসিস। এই ডায়াপেরিসিস প্রক্রিয়ায় তোমার মনোসাইট বের হয়ে আসতে পারে, নিউট্রোফিল বের হয়ে আসতে পারে, মানে শ্বেত রক্তকণিকা বের হয়ে আসতে পারে। আর সবচেয়ে ছোট রক্তকণিকা লোমচক্রিকা। অনেক সময়, অনেক সময় বলতে খুব অল্প সময় আর কি, মাঝে মাঝে হঠাৎ এখানে কিছু অনুচক্রিকাও বের হয়ে আসতে দেখা যায়, কিন্তু কখনোই লোহিত রক্তকণিকা বের হয়ে আসে না। আমরা একটু পরে আলোচনা করবো। তারপরে দেখো, কিছু ফ্লুইড বের হয়ে আসলো। এখানে যেহেতু কোনো রক্তকণিকা আসতেছে না, তাহলে এই ফ্লুইডের কালার কি হবে? প্লাজমার কালার হালকা হলুদ, তাই না? আমরা এটাকে স্বচ্ছ স্বচ্ছ ধরনের হিসেবে নিয়ে আসছি, কারণ এটা লাল না, এটা হালকা হলুদ বর্ণের একটা কালার, বা খুবই স্বচ্ছ, এটা কালার বের হয়ে আসতেছে। আমরা এটাকে বলবো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। কারণ এটা যে বের হয়ে আসছে, বের হয়ে কোথায় আসছে? তোমার রক্তনালী থেকে বের হয়ে আসছে, কিন্তু বের হয়ে আসার পরে কোথায় আসছে? এর চারপাশে কোষ আছে না, টিস্যু, চারপাশে টিস্যু আছে, এখানে টিস্যু, এখানে টিস্যু, সবগুলো জায়গায় টিস্যু আছে। এই জন্য বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল মানে দুইটা টিস্যুর মধ্যবর্তী বা কোষের মধ্যবর্তী ফ্লুইড থাকে, হ্যাঁ? আমরা এটাকে বলছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড।
আমার এখানেই আপাতত একটু থামো। তাহলে ঘটনা কি ঘটলো, কিছু ফ্লুইড বা প্লাজমা কৈশিক জালিকায় প্রবাহিত হওয়ার সময় বের হয়ে আসছে, তাই না? আমরা এটাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলছি, এখনো লসিকা নাম দেই না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তুমি চিন্তা করে দেখো তো, এই ধমনী দিয়ে রক্ত কি সবসময় কন্টিনিউয়াসলি প্রবাহিত হইতেছে? তাহলে এই যে ফ্লুইডটা তৈরি হইতেছে এটা কি অল্প অল্প করে সবসময় আসতেছে? তুমি চিন্তা করো, রক্ত থেকে এই ফ্লুইড পানিটুকু বা এই তরলটুকু যে বের হয়ে আসলো, এটা কি রক্তের প্লাজমা ঘাটতে হবে না? রক্তের প্লাজমার পরিমাণ কিছুটা কমে গেছে। যখন সারাক্ষণই এমনটা ঘটতে থাকবে, তাহলে সারাক্ষণে কি কিছু কিছু পরিমাণ প্লাজমা কমতে থাকবে। তার মানে এগুলো যদি রক্ত তুমি না ফেলে দাও, তাহলে কি একটা রক্তে এক সময় প্লাজমাই থাকবে না, শুধু রক্ত পরীক্ষাগুলো থাকবে, ফলে রক্ত কি মুভ করতে পারবে? পারবে না। এই জন্য এগুলোকে কি করা লাগবে তোমার, আসলে এগুলো রক্তে ফিরে যাওয়া লাগবে। এখন রক্তে কে নিয়ে যাবে? এ তো অলরেডি তার পথ হারাই ফেলছে, এই শিরাতে যাওয়ার যে পথটা ছিল সেই পথ তো হারাই ফেলছে। তাহলে অন্য একটা মাধ্যমে, অন্য একটা পথের মাধ্যমে কোথায় যাওয়া লাগবে? তার এই শিরায় ফিরে যাওয়া লাগবে। এখন কার মাধ্যমে ফিরে যাবে, তার কে নিয়ে যাবে এখান থেকে আবার শিরাতে, কে পৌঁছায় দিবে? এখন এইটাই হইতেছে লসিকা নালী। তাহলে এই যে ইন্টারস্টিশিয়াল তরলটা, যে পরিমাণ ইন্টারস্টিশিয়াল তরল সৃষ্টি হচ্ছে আর কি, কোষের মাঝে ফাঁকে ফাঁকে তো পানি আসেই, এই পানিটা তো এক্সট্রা আসছে প্লাজমা থেকে, তো এই এক্সট্রা পানিটুকু আবার কি করা লাগবে? লসিকা নালীর মাধ্যমে কোথায় নিয়ে যাওয়া লাগবে? আমাদের এই শিরাতে। তাহলে কে নিয়ে যাবে? লসিকা নালী। লসিকা নালী বা লিম্ফ্যাটিক ডাক্ট এ কি করবে? এই চারপাশে যে ফ্লুইডটা ছিল, এই ফ্লুইড গুলো এ কালেক্ট করবে, এই ফ্লুইড গুলো কালেক্ট করবে। ওকে, এখন এই ফ্লুইড গুলো যাবে কিভাবে আসলে তুমি দেখো তো, এখান থেকে এই ধমনীটা, ধমনী থেকে কিভাবে আসতেছিল? সংকোচন কে করতেছিল? ধাক্কাটা কে দিছিল? হার্ট। তাহলে এখান থেকে প্রবাহিত হচ্ছে হার্টের ধাক্কার ফলে, হার্টের প্রেসারের কারণে, সংকোচনের কারণে। তারপর পাস হয়েছে এবং হার্টে চলে যাচ্ছে, একটা সাক বল বা টান বল কাজ করতেছে হার্টের দিকে ফিরে যাওয়ার জন্য। কিন্তু এখানে কি কাজ করতেছে? এই ফ্লুইডটা, এখানে তোমার হার্ট নাই, তাহলে এই ফ্লুইডটা টিস্যু থেকে সরাসরি কোথায়? এখানে শিরায় পৌঁছানোর দিকে। তুমি চিন্তা করো, পা থেকে হার্টে আসতেছে না, হার্ট বলতে শিরা এখানে আসবে, পা থেকে আসতেছে, গ্র্যাভিটির এগেইনস্টে আসতেছে, তাহলে তো প্রেসার কাজ করা দরকার, একটা চাপ থাকা উচিত, তাই না? একটা চাপ কি থাকবে না? চাপ না থাকলে উপর দিকে যাবে কেমন? নিচে কে ধাক্কা দিচ্ছে? এইটা কে করবে? এইটা করবে তোমার পেশি, এই কাজটা করবে পেশি। কারণ এই লসিকা নালীর চারপাশে কি থাকে? পেশি থাকে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, তুমি যেটাই বলো। সাপোজ তুমি চিন্তা করো, ভাই তুমি চিন্তা করো এইখানে একটা পেশি আছে, পেশিগুলো তেমনই হয়, একটা উৎপত্তি জায়গা থাকে, একটা তোমার এন্ডিং থাকবে, মাঝখানে পেশি থাকবে, তাই না? ফাইবার থাকবে, তখন অনেক অনেক পেশি তন্তু বলে পেশি কোষগুলোকে থাকবে। এখন দেখো, যখন পেশি সংকোচন হয়, তুমি একটু চিন্তা করবে, এই পেশিটা যখন সংকোচন হবে, সংকোচন হলে কি হবে? এই অংশটা এদিকে দিকে চলে আসবে, একটু মোটা হয়ে যাবে, মাঝখানে একটু মোটা হয়ে যাবে, বেশটা বেড়ে যাবে। সংকোচন করা মানে কি? এইদিকে বেশটা বেড়ে যাওয়া। তুমি দেখো আমার বাইসেপ সংকোচন করা, উপর দিকে বেড়ে যায়, সেই অবস্থা। সংকোচন যখন করবে তখন বেশটা মোটা হবে, এই বেশটা যখন মোটা হবে তখন কি এই ধমনী না, এই লসিকা নালী ঢাকা, এখানে একটু প্রেসার ক্রিয়েট হবে না, এটা একটু এদিকে সরে যাবে, তাহলে লসিকা নালীটা এই দিকে চলে যাবে ঢাকার কারণে। এই পাশে বেশি থাকবে, চারদিকে তো বেশি থাকে, সেটার কারণে কি হয়ে যাবে? এদিকে সরে যাবে। তার মানে এখানে যে ফ্লুইডটা ছিল সেটা কি করবে? উপর দিকে উঠবে বা নিচের দিকে নামবে। এমনটা হতে পারে যে উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে। কিন্তু ঘটনা দেখো, এই লসিকা নালীগুলোতে কপাটিকা থাকে, এই কপাটিকা গুলো যে ব্লাডটা এই কম্পার্টমেন্টে আসছে, এখানে থাকা ফলে এটা নিচের দিকে নেওয়ার সুযোগ নাই, কারণ এখানে কি আছে? একটি কপাটিকা আছে। লাল ফ্রাইজ দেখেন, এখানে কি আছে? কপাটিকা। এখন কপাটিকা জিনিসটা আসলে কি, আমরা এটা ভাল বলা হয়। তুমি একটা রিয়েল এক্সাম্পল দেই, টিউবওয়েল দেখছো নিশ্চয়ই না? টিউবওয়েল, টিউবওয়েলের যে রডটা ভিতরে থাকে, সিলিন্ডারের ভিতর বা টিউবওয়েলের ভিতর যে রডটা আদা আসা যাওয়া করে, মানে চাপ দিলে তার নিচে একটা কিছু লাগানো থাকে, তাই না? আমাদের তার সাইডে থাকে তোমার বাটির মতো বাটি থাকে। এখন দেখো, যখন তুমি টিউবওয়েল চাপো, ওইটা যখন বা ওই রডটা যখন নিচে যায়, তখন ওখানে পানি উঠে, মানে নিচ থেকে পানি আসতে পারে, একটা বিষয়কে ভেদ করে এখান থেকে পানি ফোর্স করলে নিচ থেকে উপর উঠতে পারে, কিন্তু উপরের পানি কখনোই নিচে নামতে পারে না। এইভাবে যদি টিউবওয়েল পানি চলে, এটা যদি না বুঝো, তাহলে দেখো অনেকেই যে গ্রামে যখন পানি সেচে আর কি, হ্যাঁ,
পুকুর কি বলা হয়, পুকুর যখন সেজা হয়, আহ, যে কোনো অংশে পাগার বলে থাকি, পাগার যখন সেজা হয় তখন দেখবা যে তোমার মোটর হোক বা মেশিন হোক, পানি পাইপের একেবারে শেষের দিকে একটা অংশ লাগানো থাকে, আমরা কি বলা হয় বল বলা হয় আমাদের এখানে, আমাদের আঞ্চলিক ভাষায় একটা অংশ লাগানো থাকে যেটা পানি আটকায়, মূলত পানি তোলার সময় পানি আটকায়। যেমন তো ওই বলে কি হয়, বাহির থেকে ভিতরে যখন মেশিন বা মোটর যখন চলে তখন বাহির থেকে ভিতরে পাইপের ভিতরে পানি ঢোকে, মোটর যখন বন্ধ হয়ে যায় তখন ভালো যদি বল হয় আর কি, তখন কি পাইপের ভিতর থেকে পানি বের হয়ে আসতে পারে না। তাহলে ওইখানে একটা জিনিস কি, সেটা কপাটিকা। তাহলে কপাটিকের কাজটা বলতে কেমন হয়, কপাটিকের কাজ হচ্ছে কোনো কিছু প্রবাহ একমুখী করা। যেমন এইভাবে থাকবে, যখন তুমি চিন্তা করো এখান থেকে যখন কি ধাক্কা দিচ্ছে ফোর্স দিচ্ছে, এটা ওপেন হয়ে যাবে, পানি উপর, পানি বা যে কোনো ফ্লুইড উপর উঠে যাবে। কিন্তু যখনই উপর থেকে কোনো কিছু ফোর্স করবে তখন কি এইটা আর নিচে নামতে পারবে না, কারণ এখানে একটা অংশ থাকে আটকে রাখছে এইটাতে। তাহলে তুমি দেখো এই অংশটাতে, আমরা এই অংশটা এখানে নিয়ে আসি, এই লসিকা নালীতে যখন পেশি সংকুচিত হয়, সংকোচনের কারণে লসিকা নালী কিছুটা কি চাপ সংকুচিত হয় বা চাপ হয়, এখানে চাপ হওয়ার ফলে পানি তো নিচে নামতে সুযোগই নাই, নিচে নামতে পারে না। কারণ কি নিচে প্রপার্টি কি আছে, এটা তো নিচে নামতে দেবে না। তাহলে এখানে যে কম্পার্টমেন্টটা ছোট হয়ে গেল, কম্পার্টমেন্ট ছোট মানে তোমার দেখো এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, তুমি এখানে দেখে কম্পার্টমেন্ট ছোট বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে একটা কপার্টিকে আছে, এখানে আরেকটা কপার্টিকে আছে। দেখো পেশির কারণে, পেশি সংকোচনের কারণে এই কপারটিকে যদি এই দিকে একটু চাপ খায় তাহলে এই কপারটা ছোট হয়ে গেছে না, কিছু ফ্লুইড বের হওয়া লাগবে, নিচে তো আপনার সুযোগ নাই, তাহলে কি করবে এটা উপরে যাবে, তাহলে আবার এখানে সংকোচন হবে, এটা আর একটু উপরে যাবে, এভাবে কি হয় আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তাহলে তুমি চিন্তা করো যদি পেশি সংকোচন প্রসারণ না হয়, যদি পেশি কাজ না করে, তাহলে কি এই লসিকা গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে না, পারবে না। ফলে কি হয়, আমরা রিয়েল এক্সাম্পল দেই, তুমি দেখো আমরা যখন লম্বা কোথাও জার্নি করি, যখন বাসে আসো বা ট্রেনে আসো, তুমি এক জায়গায় বসে আসো অনেকক্ষণ, সাপোজ আমি তখন রাত্রে জার্নি করি, তুমি দেখো সন্ধ্যাবেলা বসছো, সকালবেলা নামছো, কি হতে পারে নামার সময় আমরা দেখি পা ফুলে গেছে, পা মোটা হয়ে গেছে, তাই না? ব্যথা করতেছে, কেন এমনটা হয়, কারণ এই যে রাত্রে যে বসেছিল এক জায়গায়, তুমি যে বেশি নড়াচড়া করো না, ফলে কি হয়েছে পেশি সংকোচন প্রসারণ হয় না। পেশি যখন সংকোচন প্রসারণ না হবে তখন কি এই ফ্লুইড গুলো যে জমা হইতেছিল, এই ফ্লুইড গুলো উপর করতে পারছে, উপর করতে পারেই তো নাই, তার মানে ফ্লুইড গুলো জমা হয়ে গেছে। আমরা এটা কি বলি ইডেমা বা শোধ, বলা হয় ইডেমা, এর আরেক নাম হলো শোধ। পা ফুলে যাওয়া, হাত ফুলে যাওয়া, মুভমেন্টের কারণে। হাতের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কারণ এটা তো গ্র্যাভিটির দিকে আসবে, পাতেও গ্র্যাভিটি এগেন্সে আসে, এই জন্য বেশি ফোর্স ক্রিয়েট হয়। তাহলে দেখো আমরা লসিকানালির বৈশিষ্ট্যগুলো আমরা কি পাই, লসিকানালির কি কি বৈশিষ্ট্য হতে পারে। প্রথম কথা হইতেছে দেখো তো, কোষিক জালিকা এই প্রান্ত খোলা, এই প্রান্ত খোলা। ধমনির ক্ষেত্রে সেম, একটা প্রান্ত হার্টে, কোষিক জালিকাতে দুইটা প্রান্ত খোলা, শিরার ক্ষেত্রে সেম, দুই প্রান্ত খোলা থাকে। কিন্তু এই কোষিক নালীর যে কোষিক জালিকা গুলো আছে, এইগুলোর একটা প্রান্ত বন্ধ থাকে আর একটা প্রান্ত কি থাকবে, খোলা থাকবে। জাস্ট একটা প্রান্ত টিস্যুতে যেটা থাকবে সেই প্রান্তটা বন্ধ থাকে, অর্থাৎ এক প্রান্ত বন্ধ বিশিষ্ট। তাহলে কি একটা পয়েন্ট পেলাম, এক প্রান্ত বন্ধ। আচ্ছা এটা লিখলাম, আরেকটা কথা আর কি লেখা আছে বলতো, আর লেখা আছে এখানে কি থাকবে, কপাটিকা থাকবে, প্রত্যেকটা জুড়ে কি থাকবে, কপাটিকা। সবচেয়ে বেশি কপাটিকা থাকে এখানে, সবচেয়ে বেশি কপাটিকা থাকে। তারপর দেখো তো লসিকের মুভমেন্ট গুলো কার হয়, কিভাবে হয়, পেশি সংকোচনের কারণে। আমরা এখানে যে এই অংশগুলো কি লিখে রাখছি, এই যে অংশগুলো আছে, আমরা এইগুলো লিখে এগুলো হচ্ছে তোমার লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি বলা হয়ে থাকে, লিম্ফ নোড। এই অংশগুলো হচ্ছে, আমরা এটা দেখুন লিখি লিম্ফ নোড। এখন দেখো আমি কেন বলতেছি এই কথাটা, লিম্ফ নোড কেন কেন থাকা লাগে, বা এখানে এই ছোট ছোট কালো কালো কি লিখছে, এটা এটা সহজ বিষয়। তুমি দেখো ভাই এই লসিকার যে প্রবাহটা, এটা কি ধমনির মতো ফাস্ট হবে, ধমনি শিরার মতো ফাস্ট হবে, খুব গতিশীল হবে না, কারণ এর কোনো যন্ত্রই তো নাই, পেশি সংকোচনের কারণে সে মুভমেন্ট করতে পারে, হালকা হালকা স্লো, এই কম্পার্টমেন্ট থেকে এই কম্পার্টমেন্ট, এটা থেকে এখানে, এখান থেকে এরকম অল্প অল্প করে আগায়, মানে খুবই স্লো মুভমেন্ট হয়। এখন দেখো স্লো মুভমেন্ট হওয়ার কারণে একটা তোমার এর গতি কম, ঠিক আছে, মুভমেন্ট স্লো, এক জায়গা থেকে আরেক জায়গায় ধীরে যাচ্ছে। এখন খুব ধীরে যাওয়ার কারণে আর এখানে পুষ্টির পরিমাণ দেখো তো, এই ছোট ছোট অংশ যে
ফাঁকা জায়গাগুলোতে যে তোমার গ্লুকোজ বের হয়ে আসতেছে, প্রোটিন বের হয়ে আসতেছে, তাই না? এই যে প্রোটিন গ্লুকোজ গুলো যেখানে বের হয়ে আসতেছে, এগুলো এখানে জমা হয়, এগুলো তো ফিরে যাওয়া লাগবে। এখন তুমি দেখো এই গ্লুকোজ প্রোটিন মানে পুষ্টি পদার্থের কারণে আর স্লো মুভমেন্টের কারণে একটা জীবাণু বেশি আক্রমণ করে। কারণ জীবাণু চায় কি, মূলত কি চায় সে? প্রোটিন চায়, এটা ভালো বাসস্থান চায়। ও রক্তে দেখো তো, রক্ত রক্ত কি খুব ভালো বাসস্থান? না। এখানে তো তোমার বিভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকবে, সাথে খুব ফাস্ট মুভমেন্ট হতেছে, তারপরে ভালো আশ্রয়স্থল না। এখানে ভালো আশ্রয়স্থল, কারণ এটা স্লো মুভমেন্ট হচ্ছে আর এখানে পুষ্টির পরিমাণ রক্তের সাথে বেশি আছে, বুঝছো? এই জন্য এখানে সবচেয়ে বেশি জীবাণু আক্রমণ করে। এখন এইটাই তো আমার রক্তে ফিরে যাবে, এই ফ্লুইড গুলো তো রক্তে ফিরে যাবে। এখানে যদি জীবাণু সহ এই ফ্লুইড গুলো রক্তে ফিরে যায়, তাহলে কি সমস্যা হবে? রক্তে জীবাণু যাবে, পুরো সারা শরীরে জীবাণু ছড়িয়ে যাবে। এই জন্য কিছুক্ষণ পর পর লসিকান্ডারে কিছুক্ষণ পর পর একটা করে গ্রন্থি থাকে বা লিম্ফ নোড থাকে, যেখানে অনেক বেশি পরিমাণে কোষ থাকে। কি কোষ জানো? সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ আর হচ্ছে তোমার লিম্ফোসাইট। লিম্ফোসাইট নাম দেখো, লিম্ফ নোড আর থাকে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ। আমরা জানি ম্যাক্রোফেজের কাজ কি করা? ফেগোসাইটোসিস করা। তাহলে এখানে যে জীবাণুগুলো প্রবেশ করবে তাতে কি করবে? ফেগোসাইটোসিস করবে, মানে জীবাণু ভক্ষণ করবে। লিম্ফ নোড অ্যান্টিবডি তৈরি, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি জীবাণু ধ্বংস করবে। মানে এই অংশগুলোতে জীবাণু ধ্বংসের কাজ চলে আর কি, জীবাণু। তারপর তুমি দেখো এখান থেকে এখানে যাবে, আবার এখানে থাকবে, পরে একটা পরিষ্কার তরল কোথায় যাবে সেটাতে বসাবে। তারপরে এখানে থাকবে লিম্ফ নোড, আর এই লিম্ফ নোডে থাকবে ম্যাক্রোফেজ আর লিম্ফোসাইট। ওকে, আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তবে জীবাণুর মূলত এই লিম্ফ নোডগুলো জীবাণু থাকার কাজে ইউজ হয়, আর মূলত সাকনি হিসেবে ইউজ হয়, তাই না? রক্তের প্রধান সাকনি বলা হয়, প্রধান সাকনি। আমরা লিখে নেন, পরে লিখে নেব। রক্তের প্রধান সাকনি এই লিম্ফ নোডকে বলা হচ্ছে। আমরা এখানে আবার আরেকটা বিষয় আসি। মনে করো কারো কৃমি হচ্ছে ফাইলেরিয়া কৃমি, তাই তো? একটা জীবাণু গোলকৃমি মূলত ফাইলেরিয়া কৃমি। সায়েন্টিফিক নেম আমি লিখে দিই এখানে, সেটা হচ্ছে অনেক লিখবে এখানে লিখি। অচিরেলিয়া ব্যানক্রোটি, অচিরেলিয়া ব্যানক্রোটি মূলত এক ধরনের গোলকৃমি। প্রথম আমাদের এক্সাম্পল পাবা, এটাকে বলা হয় ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমি এক ধরনের মশক আছে, বুঝছো? কিউলেক্স মশকি, কি নাম নাম শুনছো মনে হয়? কিউলেক্স মশকি মূলত এই কৃমির জীবাণু, জীবাণু লার্ভা বহন করে, বুঝছো? লার্ভা বহন করে। এই লার্ভাগুলো ওই মশকি যখন কামড় দেয়, তখন এই লার্ভাগুলো কি হয়? আশ্রয় নিয়ে কোথায় জানো? এখানে। এখন এই লসিকারিতে আশ্রয় নেওয়ার ফলে এখানে অনেক বেশি পুষ্টি আছে, এত বেশি পুষ্টি সে গ্রহণ করে দ্রুত বড় হয়ে প্রচুর বংশবৃদ্ধি করে, বুঝছো? এই কৃমিরা প্রচুর বংশবৃদ্ধি করে, সংখ্যা এত বেশি হয়ে যায়, এই যে ছাঁকনিটা আছে এই জীবাণুকে মারতে তো মেরে ফেলার জন্য ইউজ হয়, না? এই জীবাণুকে যখন ভক্ষণ করতে চায়, মেরে ফেলতে চায়, আমরা জানি এই ম্যাক্রোফেজ কি করতে পারে না। কৃমির জীবাণুকে ভক্ষণ করতে পারে ম্যাক্রোফেজ? ওটার জন্য কি লাগে? আমরা আগে 17 অক্টোবর পরে আসছিলাম, ইউসিনোফিল। কিন্তু এখানে সেগুলোকে ভক্ষণ করতে পারে না এই কৃমির জীবাণু। আর সংখ্যা এত বেশি হওয়ার কারণে এই ছাঁকনিগুলো কি করে দেয়? ব্লক করে দেয়। এই ছাঁকনি বেশি পরিমাণ দেখো ময়লা বা বেশি পরিমাণ আসছে, ছাঁকনিতে বেশি ময়লা আছে, তাহলে একটা সময় ছাঁকনি ব্লক হয়ে যাবে, এখান থেকে ফ্লুইড উপরে আসতে পারবে না। ফলে এই কারণে কি হয়, নিচের দিকে ফ্লুইড জমতে শুরু করে, জমতে থাকে। পা হলে কি হয়? পা হাত মানে অনেক মোটা হয়ে যায়, হাতির পায়ের মতো মোটা হয়, বইয়ের ভাষায় আর কি, হাতির পায়ের মতো মোটা হয়ে যায় এই ফ্লুইড জমতে জমতে। আমরা ওই রোগকে বলি গোদ রোগ। ফাইলেরিয়া কৃমির কারণে হয়, এই জন্য একে বলা হয় ফাইলেরিয়া রোগ। এর আরেক নাম হলো গোদ রোগ, নাম বই দেওয়া আছে, গোদ রোগ। এর আরেকটা নাম হলো এলিফ্যান্টিয়াসিস, হাতির পায়ের মতো, তো এই জন্য বলবো এলিফ্যান্টিয়াসিস। ওকে, বই এলিফ্যান্টিয়াসিস এই ওয়ার্ডটা মাস ধরে বই দেওয়া আছে। যাই হোক, আমরা এখন একটা বিষয় বুঝলাম মেকানিজমটা আসলে কি, জীবাণু কেন বেশি থাকে বা কি কারণে হয়। এখন আমরা কিছু এমসিকিউ পড়বো আর কি, মূলত এমসিকিউ কি কি অধ্যায় থেকে কি কি পড়বো। এখন আসি লসিকা। এই লসিকে মূলত কি কি ধরনের উপাদান থাকে? ভাই লসিকে দুই ধরনের উপাদান থাকে, কোষীয় আর একটা হলো কোষবিহীন। আমরা দেখি কোষীয় কি কি উপাদান থাকে লসিকায়। কোষীয় উপাদান কি কি ভাই বলছি শুরুতেই? মনোসাইট আর ম্যাক্রোফেজ বা মনোসাইট, হ্যাঁ, আর
লিম্ফোসাইট এটা থাকবে। বা এই যে লিম্ফ নোডের কথা বললাম না ভাই, লিম্ফ নোড এমন একটা গ্রন্থি বা এমন একটা অংশ যেটা মানুষের বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনও সে রক্তকণিকা তৈরি করে, স্পেশালি একটা রক্তকণিকায় লিম্ফোসাইট, লিম্ফোসাইট তৈরি করে। যখন বৃদ্ধ হয় বড় হয় তখনও কি এই লিম্ফ নোড গুলো লিম্ফোসাইট তৈরি করে, সারা জীবন এই রক্তকণিকা তৈরি করতে পারে। আমরা একটু দেখি। তাহলে দুই ধরনের রক্তকণিকা আছে, একটা মনোসাইট, এটা কি করে ফ্যাগোসাইটোসিস করবে, পরে ম্যাক্রোফেজ হয়ে যায়। এই মনোসাইট যে রক্তকণিকাটা আছে না, এটা আমাদের প্রায় সকল টিস্যুতে আছে, কিন্তু ভিন্ন ভিন্ন নামে আছে আর কি। তারপরে দেখো আর থাকে লিম্ফোসাইট। লিম্ফোসাইটের পরিমাণটা দেওয়া আছে প্রতি মাইক্রোলিটারে বা ঘন মিলিমিটারে 500 থেকে 75,000 পরিমাণ থাকে। এখন দেখো কোষবিহীন কি কি বলতে থাকে? পানি, সবচেয়ে বেশি থাকে পানি। কত পার্সেন্ট ভাইয়া? 94% পানি থাকবে। এখন দেখো গ্লুকোজ থাকে। গ্লুকোজ থাকে কি পরিমাণে? রেটটা কি? প্রতি 100 মিলি রক্তে 120 থেকে 132 মিলিগ্রাম, 120 থেকে 132 মিলিগ্রাম। বা একটা কারেকশন লিখো, বইয়ে কিন্তু এটা গ্রাম দেওয়া আছে। 120 থেকে 132 গ্রাম থাকে, আসলে গ্রাম না, সেটা হবে মিলিগ্রাম। কোথায় থাকে? লসিকায়। এখন তুমি যদি চিন্তা করো ভাই এই গ্লুকোজের পরিমাণ রক্তে কেমন, এই গ্লুকোজের পরিমাণটা রক্তে কেমন? রক্তে হচ্ছে তৃতীয় অধ্যায় পড়বা, এটা রক্তে গ্লুকোজের পরিমাণ হচ্ছে 90 মিলিগ্রাম পার 100 ml। প্রতি 100 মিলি রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ এই লেভেলে নিয়ন্ত্রণ করে লিভার, বুঝছো? এই রেটটা মেইনটেইন করে আর কি। 100 মিলি রক্তে 90 মিলিগ্রাম, আর লসিকে আছে কত? 120 থেকে 132 মিলিগ্রাম। তার মানে পুষ্টি অনেক বেশি আছে। তাহলে প্রোটিন কি কি আছে? এখন অনেক বড় বড় প্রোটিন তো এখানে আসতে পারবে না, তাই না? এই প্লাজমায় ছোট ছোট প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি, এগুলো থাকবে। মূলত প্লাজমা প্রোটিন থাকে ছোট ছোট। তারপরে আসো এখানে লিপিড থাকে। লিপিড গুলো কিভাবে থাকে? প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে। আমরা এই ওয়ার্ডটা হাইলাইট করব, প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে। এখন কাইলোমাইক্রন জিনিসটা কি তার আগে আমরা বুঝি, এখানে পানির পরিমাণ অনেক বেশি। রক্ত তুমি বলো বা এই লসিকাই বলো, এখানে পানি বেশি। আর লিপিড এটা কি পানিতে যায় কিনা? পানিতে দ্রবণীয়? মোটেই না, এটা পানির সাথে মিশতে পারে না। তার মানে তুমি আমার সাথে মিশবা না, অথচ আমার ভিতর দিয়ে প্রবাহিত হবে, এটা কি সম্ভব? এটা কি মানা যায়? না ভাইয়া, সেটা করা যাবে না। এই জন্য এই লিপিড গুলো, মূলত লিপিড গুলো কি হয় তোমার আমি এখানে দেখাই। ওকে, দাঁড়াও। এই লিপিড গুলো সাপোজ মনে করো এইগুলো লিপিড কণা, নিচে দেখা যাবে, আমি এখানে লিখি এইগুলো লিপিড কণা, ছোট ছোট লিপিড কণা। যেমন ফসফোলিপিড হতে পারে, ফসফোলিপিড, তারপরে ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, এই যে ফসফোলিপিড বা লিপিড কণাগুলো আছে, এরকম লিপিড কণাগুলো একসাথে দলবদ্ধ হয় এবং এর চারপাশে প্রোটিন থাকে, প্রোটিনের আবরণ থাকে। এর চারপাশে থাকে প্রোটিন, মানে বলের মতো, বুঝছো? একটা বড় বলের মতো, যার ভিতরে কি থাকবে? লিপিড থাকবে। অর্থাৎ বাহিরে প্রোটিন থাকবে, ভিতরে লিপিড থাকবে। আমাদের এর মতো প্লাজমা মেমব্রেনের মতো। ফসফোলিপিড বাইরের পড়ছো না, মাঝখানে কি থাকে? ফ্যাটি অ্যাসিড লেজ থাকে, আর দুই প্রান্তে কি থাকে? ফসফেট হেড থাকে, মাথা থাকে। লিপিড গুলোকে সবসময় কি করা লাগে? পানি থেকে দূরে রাখা লাগে। এখন দেখো, তাহলে এই যে একটা অংশ তৈরি করলো ভিতরে লিপিড, লিপিডের কি কি লিপিড এখানে? প্রধানত তোমার এই কার্বোহাইড্রেটের মধ্যে দুই ধরনের লিপিড থাকে, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড। তাহলে এখানে দেখো ভিতরে ফসফোলিপিড আর ট্রাইগ্লিসারাইড, আর চারপাশে প্রোটিন। তাহলে এই অংশটা মূলত কি হলো বলো তো? লিপিড আর প্রোটিন, তাই না? এটাকে কি বলা হয়? লিপোপ্রোটিন। তাহলে তুমি দেখো এই কার্বোহাইড্রেট হলো এক ধরনের লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন। এখন তুমি চিন্তা করো, আমরা এই কাইনোডাক্টর ওয়ার্ডটা না শুনলেও কি শুনে আসছিলাম? এলডিএল, এইচডিএল, তাই না? বিএলডিএল, আইডিএল শুনে আসছি। ল ডেনসিটি লিপোপ্রোটিন এলডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এইচডিএল। তাহলে দেখো, তুমি রক্ত বলো আর লসিকায় বলো, কখনোই লিপিড সরাসরি নিজে নিজে মুভমেন্ট করতে পারে না। এই জন্য কি করা লাগবে? তার ওই প্রোটিনের সাহায্য নেওয়া লাগে, অর্থাৎ লিপোপ্রোটিন হিসেবে যাওয়া লাগে। তাহলে এই যে কাইলোমাইক্রন লিপোপ্রোটিন, এইচডিএল, এলডিএল, তারাও লিপোপ্রোটিন, কিন্তু কাইলোমাইক্রন হলো সবচেয়ে বড় লিপোপ্রোটিন। তাহলে এই লিপোপ্রোটিনটা কি? এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় লিপোপ্রোটিন। ওকে, আমরা বুঝলাম এটা লিপোপ্রোটিন আর সবচেয়ে বড়।
তাহলে এই কায়রা মাইক্রন থাকে কোথায়? মূলত লসিকাতে শোষিত হয়, সবচেয়ে বেশি থাকে লসিকাতে। তাহলে এই লসিকায় থাকে লিপিড, এটা কি রূপে? কায়রা মাইক্রন রূপে। এখন তুমি দেখো, আমরা জানি এই লসিকা মানে স্বচ্ছ তরল, কিন্তু যখন যখন তুমি মনে করো রোজা রাখছো, যখন তুমি খাও নাই, তোমার এই ক্ষুদ্রান্ত লিপিড কি সব শেষ করতে পারবে না? খাইছো না, লিপিড খুঁজে থাকবে। তাহলে তো তখন যে লসিকাটা তুমি পাবা ক্ষুদ্রান্তের চারপাশে, তখন যে লসিকা বা এই তরলটা তুমি পাবা, এই তরলটা হালকা হলুদ এরকমই থাকবে, বাইরে যেমন এমনই থাকবে। কিন্তু যখন তুমি ফ্যাট যুক্ত খাবার খাবা, অনেক বেশি খাবার খাবা, তখন এই লিপিড গুলো, এই কার্বোহাইড্রেট গুলো যখন লসিকাতে আসবে, বলো লিপিডের বা ফ্যাট এর কালার কি হয়? বলো, দ্রুত বলো। আচ্ছা, বলবা কিভাবে? কমেন্টে জানাও। তুমি জানো আসলে ফ্যাট গুলোর কালার হচ্ছে সাদা, চর্বি কি হয়? সাদা কালার হয়। তাহলে দেখো এই কাইলোমাইক্রন তার কালার সাদা হবে। যখন এই ফ্লুইড বা এই লসিকাতে যখন অনেক বেশি কাইলোমাইক্রন থাকবে, তখন ওই লসিকা কি কালার হয়ে যাবে? সাদা কালার হবে। আমরা এই ধরনের লসিকাকে বলবো কাইল। একটা ওয়ার্ড দেখো, কাইল। কাইল মানে কি? কাইল মানে হচ্ছে কাইলোমাইক্রন মিশ্রিত লসিকা। এই কাইল কথার মানে কাইলোমাইক্রন, সিএম, কাইলোমাইক্রন মিশ্রিত লসিকা, মিশ্রিত লসিকা। ওকে, এই কাইলটা তাহলে কেমন কালার দেবে? এটা মূলত সাদা। কার মতো সাদা জানো? সাদা কি এক্সাম্পল? দুধ। এটা হলো দুধের মতো সাদা, দুধের মতো সাদা। এখন আরেকটা বিষয় আসো, এই যে সাদা লসিকাটা যে নালীর মধ্য দিয়া প্রবাহিত হবে, তার নাম কি? লসিকা নালী। তুমি দেখো একটা লসিকা নালী, এই নালীর ভিতরে যে লাল জিনিস প্রবাহিত হয়, তাহলে এই নালী কালার কেমন হবে? লাল। এইটার ভিতর দিয়ে সাদা কাইল, যে সাদা কাইল প্রবাহিত হতেছে, তাহলে এটার কালার কি হয়ে যাবে? সাদা হবে। তাহলে সাদা বর্ণের লসিকা নালীকে আমরা বলবো ল্যাকটিয়াল। দুধের যে প্রোটিন আছে, বুঝছো? প্রোটিন এমন তো শর্করা, দুধের শর্করা, তাহলে কি? ল্যাকটোজ। আর নালীর নাম কি হবে? ল্যাকটিয়াল। তাহলে বলো, ল্যাকটিয়াল কি? ল্যাকটিয়াল হচ্ছে ক্ষুদ্রান্তের চারপাশে বা অন্ত্রের চারপাশে যে সকল নালী কি বহন করবে? এই কাইল বহন করে বা দুধের মতো সাদা লসিকে বহন করে, তাদেরকে বলা হয় ল্যাকটিয়াল। ব্যাস, হয়ে গেল আমার এই পার্ট শেষ এখানে। তারপরে আসো, আর কি থাকে লসিকায়? এই যে লসিকা নালীগুলো আছে, এটা মূলত প্রধানত দুই ধরনের, ডান লসিকা নালী আর থোরাসিক। বাম না ভাইয়া, ডান লসিকা নালী আর থোরাসিক লসিকা নালী। কেন এমনটা হয়েছে? এই ডান লসিকা নালী সাপ্লাই দেয় ঘাড়ের ডান অংশ, ডান হাত, বুকের ডান অংশ। আর থোরাসিক যে লসিকা নালী, এটা সাপ্লাই দেয় সারা শরীর, বাকি অংশটা কি? ডান পা, সম্পূর্ণ পেট, বাম পা, বাম হাত, বাম ঘাড়ের বাম অংশ, এগুলো। তাহলে ডান লসিকা নালী আর থোরাসিক লসিকা নালী। একটু কষ্ট করে কি বলতে পারবা? এই যে লেগটির যে অংশটা আছে, এই লেগটি তাহলে কোন লসিকা নালীর অংশ হতে পারে? ডান নাকি থোরাসিক? ওকে, এর আনসার হবে থোরাসিক লসিকা নালী। কারণ কি জানো? আমি একটু আগে বললাম ডান লসিকা নালী কোন অংশ সাপ্লাই দিবে? ঘাড়, ডান হাত, বুকের ডান অংশ। এই যে পেট, সম্পূর্ণ উদর বা পেট যে অংশটা আছে, এখানে কে থাকবে? টেকটিয়াল। কারণ পাকস্থলী বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত বই থাকবে নিচের নিচের অংশটা পেটে। তাহলে পেটে সাপ্লাই দিচ্ছে কে? থোরাসিক লসিকা নালী। আর থোরাসিক লসিকা নালীর একটা অংশ হচ্ছে ল্যাকটিয়াল। ওকে, আমরা এখানে আসি। লসিকাতে আর কি পাওয়া যায়? লসিকা গ্রন্থি পাওয়া যায়। প্রায় লেকচার শেষ করে দেখো, লসিকাতে পাওয়া যায় লসিকা গ্রন্থি। এটা মূলত 5 ধরনের। লসিকা গ্রন্থি মূলত কয়টি? কয়টি না, আসলে 5 ধরনের। নাম দেওয়া আছে লিম্ফ নোড, আমরা অলরেডি পড়ে আসছিলাম। লিম্ফ নোড, মানব দেহে কতটি লিম্ফ নোড থাকতে পারে জানো? 400 থেকে 700টি লিম্ফ নোড থাকতে পারে মানব দেহে, 400 থেকে 700টি লিম্ফ নোড। আর টনসিল, প্লিহা, থাইমাস, লাবোস্থিমাস মজ্জা, এই 5টা হলো লসিকা গ্রন্থি। এখন আসলে টনসিল। টনসিল থেকে কি পড়বা? মাত্র দুইটা ওয়ার্ড, একটা হলো টনসিলাইটিস আর একটা টনসিলেক্টমি। টনসিলাইটিস মানে হচ্ছে শেষে আইটিস আছে মানে প্রদাহ, প্রদাহ, জীবাণুর আক্রমণ। টনসিলের প্রদাহ, তাকে বলা হয় টনসিলাইটিস। এখন এটা প্রতি, মনে করো আমরা বলি না হালকা ঠান্ডা লাগলে গলা ফুলে যায়, এই অংশগুলো ফুলে যায়, টনসিল। আমরা বলি যে টনসিল হয়েছে, টনসিল তো থাকে, মূলত টনসিলাইটিস হয়েছে। এখন দেখো, এটা যদি তোমার বছরে একবার দুইবার হয়, এটা নরমাল, এটা হতে পারে, স্বাভাবিক বিষয়। এর কাজ এখানেও কি থাকবে? টনসিলও কি থাকবে? যেহেতু লসিকা গ্রন্থি, তার মানে কি থাকবে? এই ম্যাক্রোফেজ লিম্ফোসাইট থাকবে, যারা জীবাণু বক্ষণ করবে।
এই টনসিল জীবাণু ভক্ষণ করতে করতে অনেক সময় নিজের জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তাকে বলি টনসিলাইটিস। বছরে 2 বার 3 বার স্বাভাবিক, কিন্তু প্রত্যেক বছর 5-6 বার করে হয়। প্রত্যেক বছর মানে হালকা ঠান্ডা লাগছে, হালকা তুমি বৃষ্টিতে পা ভিজেছো, টনসিলাইটিস হয়ে গেছে। হালকা জীবাণু সংক্রমণ, টনসিলাইটিস হয়ে যাচ্ছে। তার মানে তোমার যতটুকু সে সুরক্ষা দিচ্ছে তার চেয়ে বেশি কি করতেছে, সমস্যায় ফেলে দিচ্ছে। তখন ডাক্তারের পরামর্শ দেয় আপনি টনসিল কেটে ফেলে দেন। টনসিল কেটে ফেলে দেওয়া, এটাকে বলা হয় টনসিলেক্টমি। টনসিল কেটে ফেলে দিছো তখন এটা কি বলবা, টনসিলেক্টমি। একটমি মানে কেটে বাদ দেওয়া, অপারেশন করে বাদ দেওয়া, টনসিলেক্টমি। ওকে, এখন বলতে পারো এখানে কোনো সমস্যা হয় টনসিল কেটে ফেলে দিলে? হয়, কারণ টনসিল যে কাজটুকু করতেছিল ওই কাজটুকু কে করবে, করার তো কেউ লাগবে, কিন্তু কেউ তো নাই, এই জন্য কি করে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক নেওয়া লাগবে। ওকে, আমরা এরপরে আসি প্লিহা। দেখো তো, প্লিহা বা স্প্লিন, এটাকে বলা হয় প্রধান লসিকা গ্রন্থি। মাঝ দেওয়ার বইয়ে দেওয়া আছে, এটা প্রধান লসিকা গ্রন্থি এটা। আবার আমরা এটাকে পড়ে আসলাম প্রধান শাকুনিও বলা হয়, প্রধান শাকুনি। সাইডে লিখি, রক্ত সেকে দিচ্ছে না জীবাণু, এই যে এখান থেকে লিখবেন গুলো জীবাণু সেকে সেকে করছে। রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়, রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংকে বলা হয়, কারণ এই 300 ml রক্ত ধারণ করে। আমরা তৃতীয় অধ্যায়ে যকৃতের সঞ্চয় ভূমিকা সেখানে করব। যকৃৎ 1500 ml রক্ত ধারণ করে, আর যকৃতকে বলা হয়েছিল রিজার্ভার, বাংলা কি বলো, ভান্ডার। যকৃতকে বলা হয়েছে রক্তের ভান্ডার, আর প্লীহাকে বলা হয়েছে রক্তের রিজার্ভার। বুঝছো, রক্তের রিজার্ভার, যকৃতকে বলা হয়েছে রক্তের ভান্ডার, যেটা কিন্তু একই জিনিস। তারপরেও পরীক্ষায় যদি আসে একটু বুঝে দেওয়া লাগবে। মনে করো প্রশ্নে আসছে নিচের কোনটিকে রক্তের ভান্ডার বলা হয়, যকৃত প্লীহা দুইটি আছে। আনসার আসলে এটা কিন্তু যকৃত আছে যেহেতু বই স্পষ্ট করে যকৃতের কথা বলা হয়েছে, যকৃত দেবা কেয়ার করার, আমাদের বইয়ে এসব ঝামেলা লেখা আছে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা পড়া লেখা, প্লীহাকে লোহিত রক্ত কণিকার কবরস্থান। প্লীহা, প্লীহা হচ্ছে আরবিসি এর কবরস্থান বা গ্রেভিয়ার্ড, কবরস্থান। ওকে, এখন অপশনাল যদি প্লীহা না থাকে তাহলে আনসার যকৃত। কেন কবরস্থান বলা হয় এটা আমরা আরবিসি পড়ানো, আরবিসি ক্লাসে বলে আসছিলাম। এই তো, আর এখানে কিছু আছে, আচ্ছা কিছু তো নাই। থাইমাস, থাইমাস হচ্ছে আমাদের একটা গ্রন্থি, থাইরয়েডের উপরে থাকে না, তাই না? আলহামদুলিল্লাহ। এই থাইমাস গ্রন্থিটার হরমোন অ্যাড্রোক্রাইন গ্ল্যান্ড হরমোন ফর্ম করে, থাইমোক্সিন, থাইমোপয়েডিন। আর এখানে আমরা একটা ওয়ার্ড লিখে রাখবো, এটা হচ্ছে এমন একটা গ্রন্থি যার ক্ষরণকাল সীমিত, ক্ষরণকাল সীমিত। থাইমাস গ্রন্থির ক্ষরণকাল সীমিত, মানে বাচ্চা অবস্থায় এই গ্রন্থি অ্যাক্টিভ থাকে, বাচ্চা ডে বাই ডে বড় হয় গ্রন্থি ইনঅ্যাক্টিভ হয়ে যায় একটা সময়। এই জন্য বলা হয় এই গ্রন্থির ক্ষরণকাল সীমিত। আর লসিকা থেকে কিছু পড়া লাগবেই না। আর লসিকা নালীতে মানে যখন তুমি কাজ করো না, বসে থাকো, তখন লসিকা নালী কি হয়, এই ফ্লুইড জমে জমে মোটা হয়ে যায়, পায়ে পানি জমে যায়, আমরা যাকে বলতেছি ইডেমা বা শোধ। ওকে, আমরা একেবারে 100% পড়ে ফেলছি, যতটুকু আছে এর বেশি তোমার কিচ্ছু লাগবে না। ওকে, আমরা নেক্সট দেখা করবো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।